আরজিকর কাণ্ড নিয়ে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। প্রথমত আরজিকর কাণ্ডের পরবর্তী মামলার যা শুনানি হবে যাবতীয় হবে সুপ্রিম কোর্টে। পরবর্তী শুনানির দিন যেমন ধার্য করা হয়েছে আগামী পরশু, তার পাশাপাশি সিবিআই তার স্ট্যাটাস রিপোর্টও দেবে এই 22 তারিখ এবং 14ই আগস্ট রাতে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে যে ভাঙচুরের ঘটনা ঘটেছে সেখানে রাজ্যের কাছ থেকেও এই 22 তারিখের মধ্যেই রিপোর্ট তলব করেছে সর্বোচ্চ আদালত। শুধু তাই নয়, এরপর থেকে সিআইএসএফ এর হাতে যাবতীয় নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হলো আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আমাদের সঙ্গে এই মুহূর্তে অতনু হালদার রয়েছেন, আমি বিস্তারিত আলোচনা করবো। অতনু, খুব স্বাভাবিকভাবেই সঙ্গত প্রশ্ন সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে আমরা দীর্ঘকালীন একেবারে লাইভ হিয়ারিং দেখলাম। মূলত কোন কোন বিষয়গুলো আজকে গুরুত্ব দিয়ে দেখা হলো এই আরজিকর কাণ্ডকে ঘিরে? দেখো, পুরো বিষয়টা সেটা হচ্ছে তিনটে বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন হয়েছিল এবং তার সেই মামলাটি আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ শুনানি করেছে। এই তিনটে বিষয় কি? প্রথমত তোমায় জানিয়ে রাখি, দুজন আইনজীবী এবং একজন চিকিৎসক তারা চিঠি লিখে এই ঘটনায়, আরজিকরের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে এই গোটা বিষয়টায় হস্তক্ষেপ করার জন্য সুপ্রিম কোর্টের আবেদন করেন দুজন আইনজীবী এবং একজন চিকিৎসক। এই আবেদনে মূলত কী ছিল? আবেদনে মূলত তিনটে বিষয় ছিল। একটা হচ্ছে যে সারা দেশ জুড়ে, শুধু আরজিকর নয়, চিকিৎসকরা বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা তারা আক্রান্ত হচ্ছেন এবং সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছে, ফলে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো একটা ব্যবস্থা নিক। দ্বিতীয় ছিল যে এই আরজিকর হাসপাতালে এরকম একটা রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা ঘটার পরেও সেখানে যেভাবে ভাঙচুরের ঘটনা ঘটেছে তাতে যেন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে সেখানকার স্বাস্থ্যকর্মীদের মধ্যে একটা কনফিডেন্স বিল্ড আপ করার চেষ্টা করা হয়, কনফিডেন্স যাতে সেখানকার স্বাস্থ্যকর্মীদের ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। 3 নম্বর কী ছিল? 3 নম্বর ছিল যে এই রেপ অ্যান্ড মার্ডারের এই যে মারাত্মক ঘটনাটি ঘটেছে, হাসপাতালের মধ্যে একজন কর্মরত চিকিৎসককে যেভাবে রেপ অ্যান্ড মার্ডার করা হয়েছে, তাতে এই ঘটনায় যেন সুপ্রিম কোর্ট ইন্টারভেন করে, সুপ্রিম কোর্ট গোটা বিষয়টা যেন হস্তক্ষেপ করে। আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই তিনটে বিষয় তারা তিনটে সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম বলি, সবথেকে বড় সিদ্ধান্ত, আরজিকর হাসপাতালের পুরো নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনীর হাতে, সিআইএসএফের হাতে। কেন সিআইএসএফ? তার কারণ তুমি জানো যে এই ধরনের কাজে সিআইএসএফের পারদর্শিতা রয়েছে, যে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল জোন, এয়ারপোর্ট, এই ধরনের যেগুলো পাহারা দেওয়ার দায়িত্ব, সেইগুলো নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে সিআইএসএফের পারদর্শিতা রয়েছে এবং সেই কারণেই এইখানে এই আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব সিআইএসএফের হাতে তুলে দেওয়া হলো। এইখানে আমি তোমাকে বলতে পারি এটা কিন্তু রাজ্যের পক্ষে এটা একটা বড়সড় ধাক্কা হলো, যে রাজ্য একটা হাসপাতালের নিরাপত্তা পর্যন্ত দিতে পারছে না, সেখানে সুপ্রিম কোর্টকে, দেশের সর্বোচ্চ আদালতকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিতে হচ্ছে যে একটা রাজ্যের হাসপাতালে সেখানে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দেওয়ার জন্য। এটা একদম বলা যায় যে একটা নজিরবিহীন সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। দ্বিতীয়ত আমি তোমাকে কি বলবো, দ্বিতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত স্বাস্থ্যকর্মীদের একটা নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা। সেটা কীরকম? যে একটা টাস্ক ফোর্স তৈরি করে দিল সুপ্রিম কোর্ট, যে টাস্ক ফোর্সে বিশিষ্ট চিকিৎসকরা আছেন এবং আরও অন্যান্য প্রতিনিধি রাখা হয়েছে এবং যারা 1 মাসের মধ্যে রিপোর্ট দিয়ে সুপ্রিম কোর্টকে জানাবে এবং সুপ্রিম কোর্ট সেই অনুযায়ী একটা গাইডলাইন ফিক্স করবে। মোটামুটি একটা আজকে তার আভাসও দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, যে যাতে দেশের সমস্ত হাসপাতালে সমস্ত স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, যাতে এই ধরনের এই আরজিকরের ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না হয়। তো সেই জন্যে একটা সারা দেশ জুড়ে একটা স্বাস্থ্যকর্মী হাসপাতালদের নিরাপত্তা কাঠামোকে ঢেলে সাজানোর মতো জাজমেন্ট আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই ব্যবস্থা সুপ্রিম কোর্ট দিতে চলেছে। তৃতীয়ত আমি তোমাকে কি বলবো, তৃতীয়ত হচ্ছে গিয়ে যে এই যে রেপ অ্যান্ড মার্ডারের ঘটনা যেটা ঘটেছে, এটা ইতিমধ্যেই জানো তুমি, কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। সিবিআই তদন্ত শুরুও করেছে এবং সিবিআই তদন্ত চলছে। এই সিবিআই তদন্ত যে চলছে, কলকাতা হাইকোর্টের সেই রায়টাকেই আজকে সুপ্রিম কোর্ট বহাল রাখলো এবং বহাল রেখে বললো যে সিবিআইকেও আগামী বৃহস্পতিবার দিন তাদেরকে সুপ্রিম কোর্টে গিয়ে রিপোর্ট দিতে হবে এবং তারপরে সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট দেখে তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। এর বাইরে তোমাকে আরেকটা জিনিস বলে রাখি, যে আজকে সুপ্রিম কোর্ট আরেকটা বলেছে
যেরকম তার মধ্যে দুটো পার্ট আছে। এক হচ্ছে যে এই চিকিৎসকদের যে আন্দোলন, স্বাস্থ্যকর্মীদের যে আন্দোলন বা এই ধরনের এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ যেসব আন্দোলন চলছে সেখানে যেন রাজ্য বল প্রয়োগ না করে, সেখানে যেন রাজ্য বল প্রয়োগ না করে, অর্থাৎ এই আন্দোলনগুলো একটা নির্দিষ্ট কারণে হচ্ছে এবং সেই জায়গায় রাজ্য যেন বল প্রয়োগ না করে, এটা আজকে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছেন। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সুপ্রিম কোর্টের এই আবেদনও রয়েছে যে সমস্ত চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন তাদের কর্মবিরতি ফিরিয়ে নেওয়ার জন্যও সুপ্রিম কোর্ট আবেদন করেছে। একেবারে অতনু, তোমার কাছে আবারও আসবো, তবে খুব উল্লেখযোগ্যভাবে দেখতে গেলে আজকে যে একাধিক প্রশ্ন সর্বোচ্চ আদালত করেছে তার সঙ্গে কিন্তু মিল রয়েছে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণেরও। 7,000 মানুষের জমায়েত কিভাবে হয়েছিল যা একেবারে পুলিশ প্রশাসন জানতেই পারেনি, 100 জনের জমায়েতও তো তারা জানতে পারেন, এবং কি করে বহিরাগতরা ভেতরে ঢুকে গেল, তাণ্ডব চালালো, সেই প্রশ্ন যেমন কলকাতা হাইকোর্ট তুলেছিল কার্যত তারই পুনরাবৃত্তি কিন্তু আজকে সুপ্রিম কোর্টে শোনা গেল। অর্থাৎ অতনু, একটা জিনিস বলা যায় যে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণকে কিন্তু আজকে সর্বোচ্চ আদালত মান্যতা দিয়েছে এবং কোথাও বারে বারে সেই প্রশ্নগুলোই আবার ফিরে ফিরে এলো আজকে সর্বোচ্চ আদালতের হিয়ারিং এ। দেখো, একবারই তাই। এবং আমি তোমাকে বলছি যে রাজ্যকে কিন্তু আজকে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এক, এই যে আরজিকর হাসপাতালে যেভাবে হামলার ঘটনা ঘটলো, এই হামলার ঘটনাটা সুপ্রিম কোর্ট মোটেও ভালোভাবে নেয়নি। সুপ্রিম কোর্ট এটা বুঝে উঠতে পারছে না যে এত লোক আরজিকর হাসপাতালে ঢুকে এরকম অবাধে ভাঙচুর চালালো কি করে, এবং এই ভাঙচুর চালানোর জন্যে তো সামগ্রিকভাবে সমস্ত স্বাস্থ্য কর্মীদের মধ্যে যে আস্থা বা ভরসা ছিল পুলিশের ওপর সেটা চলে গেল। এক, দুই হচ্ছে তারা রীতিমতো ভয়ে রয়েছেন। আজকে এক আইনজীবী উল্লেখ করেন যে অনেকে কাজে ফিরতে ভয় পাচ্ছেন এই কারণে, কারণ হাসপাতালের মধ্যে যেভাবে দুষ্কৃতী হামলা হয়েছে তাতে তারা কাজে ফিরবেন যে, এবং সেই যে কার ওপর নিরাপত্তার জন্য ভরসা রাখবেন সেই নিয়ে তারা কোনো আস্থার জায়গা পাচ্ছেন না। ঠিক এই জায়গা থেকেই সুপ্রিম কোর্টের প্রশ্ন যে এই হামলার ঘটনা ঘটলো কিভাবে, এই ঘটনায় রাজ্য কী ব্যবস্থা নিয়েছে, রাজ্য কেন এই হামলার ঘটনা আটকাতে পারলো না, যে প্রশ্ন আমরা বারবার তুলছিলাম। যে কলকাতা পুলিশের মতো পুলিশ যারা এই ধরনের কাজে, আমরা জানি এই ধরনের দুষ্কৃতী হামলার ক্ষেত্রে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে পারদর্শী, তাদেরকে এই আরজিকরের হাসপাতালে হামলার ঘটনায় দেখা গেল যে একেবারে দাঁড়িয়ে থাকতে প্রথম 35-40 মিনিট অবাধে ভাঙচুর চললো। কলকাতা পুলিশ কোথাও আটকাতে পারলো না দুষ্কৃতকারীদের, কোথাও কলকাতা পুলিশ দুষ্কৃতকারীদের বিরুদ্ধে যেরকম নাগরিকরা ব্যবস্থা নেওয়া হবে বলে প্রত্যাশা করে তার ধারে কাছে পৌঁছাতে পারলো না, পুরো হাসপাতাল ভাঙচুর হয়ে গেল। এবং সেই প্রশ্ন আজকে সুপ্রিম কোর্টে উঠলো এবং রাজ্যের পক্ষে এটা খুবই বিড়ম্বনার। আমি তোমাকে যেটা আগেও বলছিলাম যে এর জন্য আরজিকর হাসপাতালের পুরো নিরাপত্তার দায়িত্ব আজকে সিআইএসএফের হাতে তুলে দেওয়া হলো। একটা হাসপাতালের দায়িত্ব সেইটাও আর রাজ্যের হাতে রইল না, সেইটা এমন জায়গায় পৌঁছালো এই কলকাতা পুলিশের নিষ্ক্রিয়তার জন্যে যে সিআইএসএফের হাতে, কেন্দ্রীয় বাহিনীর হাতে সেই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি দেশের সর্বোচ্চ আদালত তুলে দিল। অর্থাৎ কলকাতা পুলিশ রাজ্যের একটি হাসপাতালের নিরাপত্তা এবং তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আজকের এই জাজমেন্টের মধ্যে দিয়ে এটাই প্রতিষ্ঠিত হলো। ফলে এটা কিন্তু কলকাতা পুলিশের পক্ষে লজ্জার যে কলকাতা পুলিশ এই একটা হাসপাতালের এবং তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা দিতে পারছে না, তার জন্য সুপ্রিম কোর্টকে অর্ডার দিয়ে সিআইএসএফ মোতায়েন করতে হচ্ছে। আমি বলছি এটা কিন্তু রাজ্যের পক্ষে যথেষ্ট বিড়ম্বনার। এর পাশাপাশি আমি তোমাকে বলছি আজকে যে প্রশ্নগুলো উঠেছে, কেন এফআইআর করতে দেরি হলো, কেন এই ধরনের ঘটনার সঙ্গে সঙ্গে এফআইআর করা হবে না, দুই হচ্ছে গিয়ে কেন ইউডি কেস স্টার্ট করা হলো, কেন একদম শুরুতেই রেপ অ্যান্ড মার্ডারের কেস স্টার্ট করা হলো না, ইউডি কেস কেন স্টার্ট করা হলো, তিন হচ্ছে যে কেন পরিবারের লোককে হাসপাতাল থেকে ফোন করে বলা হলো যে তাদের মেয়ে আত্মহত্যা করেছেন, যেখানে দেখে বোঝা যাচ্ছে যে এটা আত্মহত্যার ঘটনা হতে পারে না, সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ কিভাবে পরিবারকে জানালেন যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। ফলে এবং হাসপাতালের অধ্যক্ষ এবং অন্যান্য কর্তা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যে তারা কি এবং একই সঙ্গে একদম ঠিক বলেছ যে কিভাবে অধ্যক্ষকে সরানোর কয়েক ঘন্টার মধ্যে তাকে আবার একটা অন্য হাসপাতালের অধ্যক্ষ পদে বসানো হলো, সেই প্রশ্নও আজকে সুপ্রিম কোর্টে উঠেছে। অর্থাৎ রাজ্যের পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম এই আরজিকরের রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার পর থেকে একদম ভাঙচুরের ঘটনা পর্যন্ত একের পর এক যে ঘটনা ঘটেছে তা নিয়ে আজকে সুপ্রিম কোর্টে রাজ্যকে রীতিমতো বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে, এটা বলাই যায়।
একেবারে অতনু, এই জায়গায় আবারও ফিরবো আমি তোমার কাছে, কারণ একদিকে যখন পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে, অধ্যক্ষের ভূমিকা প্রশ্নের মুখে, হাসপাতাল ব্যবস্থা প্রশ্নের মুখে এবং আরজি করের যে ঘটনা তা পাশবিক ঘটনা, ভয় ধরানোর মতো ঘটনা, সুপ্রিম কোর্টের এমনটাই পর্যবেক্ষণ এবং সেই ঘটনার কথা মাথায় রেখে সামগ্রিকভাবে গোটা দেশের চিকিৎসা ব্যবস্থায় কি ধরনের পরিবর্তন আনা যায় তার প্রস্তাবও কিন্তু আজকে দেওয়া হয়েছে। ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং তার প্রাথমিক গাইডলাইনও কিন্তু ইতিমধ্যেই তৈরি করে দেওয়া হয়েছে কিভাবে তারা কাজ করবেন সেই পদক্ষেপ, অর্থাৎ ওভারঅল সার্ভেলেন্সের বন্দোবস্তও কিন্তু এবার সুপ্রিম কোর্ট করছে এবং চিকিৎসা ব্যবস্থায় সরাসরি নিরাপত্তাটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোথাও সেটাকে মান্যতা দিয়ে সর্বোচ্চ আদালতের আজকের এই পর্যবেক্ষণ। দেখো, একবারই আমি তোমাকে তিনটে জিনিস বলবো। সুপ্রিম কোর্ট আজকের পর আবার বৃহস্পতিবার এই মামলা শুনানির দিন ধার্য করেছে। এর মধ্যে তিনটে বিষয় সুপ্রিম কোর্ট নিজের নজরে রেখে দিল। একটা কি, তোমাকে যেটা বললাম যে সিবিআইয়ের কাছে এই রেপ অ্যান্ড মার্ডারের ঘটনার যে সিবিআই তদন্ত করছে তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে বৃহস্পতিবার এবং তারপরই সিবিআই তদন্তের অগ্রগতি এবং গতিপ্রকৃতি সমস্ত কিছু দেখে সুপ্রিম কোর্ট তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। 1, 2, টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে, 1 মাস সময় দেওয়া হয়েছে। 1 মাসের মধ্যে টাস্ক ফোর্স কি সিদ্ধান্ত নিচ্ছে এবং তারপরে সারা দেশে স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালগুলির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য একটা গাইডলাইন তৈরি করা হবে, সেটাও সুপ্রিম কোর্ট নিজের নজরদারিতে রাখলো এবং তারপরে রিপোর্ট জমা পড়ার পর এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 3, যেটা আমি সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বলবো, সেটা হচ্ছে তোমাকে যেরকম বললাম যে আরজিকর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব ইতিমধ্যেই যেরকম সিআইএসএফের হাতে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আরজিকর হাসপাতালের এই ভাঙচুরের ঘটনায় পুলিশি তদন্ত কত দূরে গিয়েছে, রাজ্য কি ব্যবস্থা নিয়েছে, তাও আগামী বৃহস্পতিবার এই ব্যাপারে রাজ্যের কাছ থেকে রিপোর্ট চেয়ে চাওয়া হয়েছে যে রাজ্য এই আরজিকর হাসপাতালের ভাঙচুরের ঘটনা কেন আটকাতে পারেনি এবং তারপরে কি পদক্ষেপ তারা এখনো পর্যন্ত নিয়েছে এই আরজিকর হাসপাতালের ভাঙচুরের ঘটনায় ভাঙচুরকারীদের বিরুদ্ধে। এই সমস্ত কিছু রাজ্যকে রিপোর্ট দিয়ে সুপ্রিম কোর্টে জানাতে হবে এবং সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট দেখার পর তার পরবর্তী সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে আরও কোনো কঠোর সিদ্ধান্ত অপেক্ষা করছে কিনা সেটা আমরা এখনই বলতে পারবো না। সেটা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা পড়া, রাজ্যের রিপোর্ট জমা পড়ার পর সুপ্রিম কোর্ট সেই রিপোর্ট খতিয়ে দেখে কি সিদ্ধান্ত নিচ্ছে তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে যে আরজিকরের এই ভাঙচুরের ঘটনা এবং তারপরে রাজ্যের যে পদক্ষেপ তাতে আদৌ সুপ্রিম কোর্ট সন্তুষ্ট হয় কিনা এখন সেইটাই দেখার রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তার জন্য অপেক্ষা করতে হবে। একেবারে অতনু, অপেক্ষা আমাদের করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুপ্রিম কোর্টের করা পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্টের করা নির্দেশ, ইতিমধ্যেই ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত যেমন দেওয়া হয়েছে তার পাশাপাশি কিন্তু খুব উল্লেখযোগ্যভাবে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে সামগ্রিক নিরাপত্তার দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর হাতে, সিআইএসএফ এর হাতে।